শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য তোমাকে শুভ সকাল। কেমন আছো রোম্মান? আমি খুব ভালো আছি। আজকে আমরা বেশি ভূমিকায় যাব না, কারণ আজকে বিশেষ দুজন অতিথি রয়েছেন আমাদের মাঝে এবং আমরা তো খুব এক্সাইটেড, তাই না? ট্রু। আমার মনে হয় কেন এক্সাইটমেন্টটা কাজ করছে সেটা দর্শকদেরকে জানিয়ে দাও। অবশ্যই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন দুজন অতিথি এবং তারা হচ্ছেন আর্চারি কোচ বিকেএসপির নুরে আলম এবং বাংলাদেশ জাতীয় আর্চারি দলের প্রধান কোচ মর্টিন ফ্রেডরিক। চলুন শুরুতে তাদের স্বাগত জানাই। Good morning. শুভ সকাল। Oh my God. You understand Bangla and you know Bangla. I heard. একটু বুঝি। Okay. But please talk in English with me. Okay, no sure. problem. We are very excited having you because in our program, in our Ranga Shokal, we always try to showcase positive things in our society, with our country, and you are representing our culture, Bangladesh. So we are very much proud of you. Thank you. আপনাকেও পেয়েও খুব ভালো লাগছে, কারণ আপনি দীর্ঘদিন ধরে আর্চারি খেলার সাথে যুক্ত আছেন এবং আপনার সম্পর্কে আমরা যখনই জেনেছি মুগ্ধ হয়েছি। আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগতেছে। আমি এই প্রথম বাংলাদেশের কোনো এরকম একটা প্রোগ্রামে আসছি, এই জন্য আমি মাছরাঙ্গা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে দর্শকদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছে এবং যারা দেখবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আজকে একেবারে শুরুতে যেতে চাই ছোটবেলা কেমন কেটেছে, কোথায় কেটেছে, আজকে এখানে বসে আসলে ছোটবেলার কি কি স্মৃতি মনে পড়ছে? ছোটবেলার যে স্মৃতির কথা বলছেন, যে এই প্রোগ্রামের শুরুতে যে গ্রামের যে আপনি গান দেখাইলো, ওই গানে যেরকম আসলে আমাদের গ্রামগুলো এরকমই। আমি ছোটবেলা একটু রিজার্ভ ফ্যামিলিতে ছিলাম, যে শৃঙ্খলার বাইরে কিছু করা যাবে না। বাবা একটু ওই বিচার আচার করতেন সেই সময়। তো মায়ের একটাই কথা ছিল যে এমন কিছু করা যাবে না যেটা দিয়ে তোমার জন্য বিচার আসে তোমার বাবার কাছে। তো স্বভাবতই আমরা সব ভাই বোন ওইটা মেনটেন করতাম। কিন্তু খেলাধুলা যে বিষয়টা, সিজনাল খেলাগুলো আমরা সবচেয়ে বেশি খেলতাম। যেমন বর্ষাকালে এক ধরনের খেলা বা শীতকালে আরেক ধরনের খেলা, গ্রামে যেগুলো হয় মাঠে খেলা, ফাঁকা পাইলেই আমরা খেলা এগুলো। আর পড়াশোনার পরে বিশেষ করে স্কুল থেকে আসার পরে বইটা রাখতে দেরি, আর হয়তো শার্টের বোতাম আগে থেকেই খুলতে আসতাম যে কখন মাঠে যাব, এই বিষয়টা ছিল। Martin, we began this conversation by going back to our childhood memories. So where were you born and tell us about your childhood. Yeah, 3 of March 1968, so a long time ago, in Berlin, in the capital of Germany. I was born. Okay. And childhood, my family all fine, go into school and very early start with a sport. And maybe for your knowledge, maybe we have two German states, German countries, the Federal German Republic, the GDR, German Democratic Republic, in that time. East German and West German. You can say East German, West German, I say the country name, yes, correct. Okay. And I grew up in the eastern part, in the socialist part, and that country was very strong in sport development, because they want to be an international visible, and if you look in the past, the rankings from Olympic Games, you will see Soviet Union, USA, GDR in the top 3. And so the government make a lot of sport, and for that I was in the first grade, very little, no, not so little, in that age already, also tall. And one sport class, we had some tests, something, and a lot of coaches was there, and they was selecting, some scouting program. And after that, we was make one line, swimming, rowing, volleyball, gymnastic, whatever, and swimming. Okay. So I start very early with swimming, and first was... What is your age? 6, 7, around. 6, 7, okay. But first of all, we want to know about your family. How was your family when you were growing up? My father was working, both teacher, and I have an elder brother, 8 years more older, and we had a nice family life together. Also some aunts and grandmother was there.
So I grew up very harmonic, I would say, with my brother. It was good. But for us was clear that the two parents have to walk. Yeah, the woman, mother, has to walk, and in that time, teacher was not so easy. They have to work 6 days per week. So also Saturday was normal class. In our country, Saturday, Sunday normally off. Yeah, but Saturday was class. So the weekend was quite tight to make something, but we could arrange something. For that, my parents was happy that I had some sport. Yeah. Then in the afternoon, my school things was done, and then I start to practice, and so I start swimming. So they support your sports. In that age, start. Yeah. Later was more and more. If I tell you more about the archery, then they support, of course, more. But they support, give me the way to start something in sport. I was happy. Sir, we'll continue this conversation like this, but at this point of our show, we know both of you about a few information, and now we want to share this with our audience. Okay. After that, we'll get back to our conversation. What do you say? Yes, আমি প্রথমেই আমাদের নুরে আলম স্যারকে নিয়ে জানাতে চাই। পাবনা সাথিয়ায় বেড়ে ওঠা নুরে আলম একসময় ছিলেন খো খো দলের অধিনায়ক, আর এখন বাংলাদেশের আর্চারি জগতের অন্যতম পথিকৃৎ। 2003 সালে স্বেচ্ছাসেবক হিসেবে আর্চারির সঙ্গে প্রথম পরিচয় হয়, আর সেখান থেকেই শুরু হয় জীবনের নতুন অধ্যায়। খেলোয়াড় হিসেবে তিনি দেশের হয়ে 2006 সালের এসএ গেমসে জেতেন প্রথম ব্যক্তিগত আর্চারি পদক। পরে 2009 সালে বিকেএসপির কোচ হিসেবে নিয়োগ পেয়ে শুরু করেন নতুন অভিযাত্রা। শুরুতেই পান শেখ সজীব, তামিমুল ইসলামদের মতো প্রতিভাবান শিষ্য। ধীরে ধীরে গড়ে তোলেন এক শক্তিশালী আর্চারি স্কুল, যার সেরা ফলাফল আজকের দিয়া সিদ্দিকী ও আব্দুর রহমান আলিফের আন্তর্জাতিক সাফল্য। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা জুড়ে মাঠে, ক্লাসে, অফিস কক্ষে তার অবিরাম ছুটে চলা যেন আর্চারির প্রতি তার নিষ্ঠারই প্রতিচ্ছবি। শত বাধা পেরিয়ে নিজের লেখা বই বাংলার আর্চারিতেও তুলে ধরেছেন তার অভিজ্ঞতার গল্প। এখন পর্যন্ত 50-এরও অধিক আন্তর্জাতিক তীরন্দাজকে গড়ে তুলেছেন তিনি। রোমান, এবার তুমি জানিয়ে দাও। অবশ্যই। দর্শক, আজ আমাদের অতিথি মার্টিন ফ্রেডরিক, একজন অভিজ্ঞ জার্মান আর্চারি কোচ, যিনি 2018 সাল থেকে বাংলাদেশ আর্চারি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে বাংলাদেশের আর্চারি দলের আর্চাররা আন্তর্জাতিক অঙ্গনে পদক জয় করে সুনাম অর্জন করেছেন। তীর গো ফর গোল্ড প্রকল্পের আওতায় বাংলাদেশে এসে তিনি স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশের আর্চারদের দক্ষতা, মানসিকতা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবার কাজ করছেন। জার্মানির জাতীয় দল এবং চিলির কোচ হিসেবে তার অভিজ্ঞতা বিশ্ব চ্যাম্পিয়ন তৈরি করেছেন। সেই অভিজ্ঞতায় তিনি বাংলাদেশে সফলভাবে কাজে লাগাচ্ছেন। বাংলাদেশে থেকে তিনি শুধু কোচিংই করেননি, বরং শিখেছেন বাংলা ভাষা, এখানকার খাবার, সংস্কৃতি, ইতিহাস এবং মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা। শহীদ মিনারে ফুল দেওয়া থেকে শুরু করে সবকিছুতেই তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ প্রেমী একজন জার্মান। চলুন তাদের কাছে আবারও ফিরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি নাকি ট্রাক ড্রাইভার হতে চেয়েছিলেন? আসলে ছোটবেলায় তো আমি চিন্তা করতাম যে খুব ভ্রমণ করব, তো ভ্রমণ করতে যদি হয় তাহলে কি করলে ভ্রমণ করা যাবে। আমি দেখতাম যে ট্রাক সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ওরা যেতে পারে। তার মানে আমি চিন্তা করলাম এখানে তো টাকাও আছে এবং একই সাথে পুরো দেশটাকে দেখা যাবে। তো এই চিন্তা থেকে আমার মনে হইতো, আমি কাউকে বলি নাই, বললে তো বাড়িতে উল্টা পিটুনি দিত। তো আমি বলছি, আমি মনে মনে ভাবতাম যে আমি সুযোগ পেলে, কিছু করতে না পেলে ট্রাক ড্রাইভার হবো, যেন পুরো দেশটা ঘুরে বেড়াতে পারি। মেন উদ্দেশ্য হলো দেশটা ঘুরে দেখা। আচ্ছা। Sir, when and how did you first get into archery? Yeah, as I mentioned, I started with swimming. Yeah. And it was good basic and very fast. They had a lot of practice. First 3 times per week, then 4 times per week, 5 times per week, very young age. And somehow that was too much for me. Yeah? I want to have some more relaxed sport. And my family already was related with archery, my cousin, my brother. Okay. So one day I go with them and I start archery. And then I also start by myself, 3 times, 4 times, 5 times per week, because I like it. Yeah? And then the swimming was different. Somehow I had from outside pressure and it was too hard, but that was more what I loved. So in the age with 8, I start. So Okay. meanwhile, near 50 years ago. Yeah. Okay. Oh, wow. 50 years ago.
ইটস লং টাইম। Yeah. নুরে আলম স্যার কাছে একটু জানতে চাই, ছোটবেলায় আসলে বাবা মার অনেক স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে বা অনেক কথাই আসলে মনে পড়ে। বাবা মার কোনো স্বপ্ন ছিল আপনাকে নিয়ে বা আজকের এই জায়গাটায় যে আপনি আছেন, সেগুলো নিয়ে কোনো সেই সময় থেকেই পরিকল্পনা ছিল কিনা? না, তাদের এই ধরনের কোনো পরিকল্পনাই ছিল না। কারণ ছোটবেলাটা আমি একটু বেশি আড্ডা এবং খেলাধুলা বেশি পছন্দ করতাম, পড়ালেখাটা চরমভাবে ফাঁকি দিতাম। আপ টু ক্লাস 8 পর্যন্ত পড়াশোনার আমার অবস্থা খুবই খারাপ। তারা আমাকে নিয়ে খুবই চিন্তিত ছিল যে ভবিষ্যতে আমি কি করব। আচ্ছা। তো আমার নানা ছিলেন, উনি বলছে চিন্তা করো না, একটা কিছু করবে। Okay. এরকম। So what inspired you to become an archery coach instead of pursuing a professional career of archer? That was again our country. You know the history. 1989, the wall is broken, the Berlin Yeah. Wall, and the wall in between, or the border in between East and West Germany, and was a reunion of my country, and total different structures. Yeah, you have Revolutionary change happened. Total change. Yeah. Yeah, and I was getting professional archer and also some free time, part-time job to make more archery practice. But with the fall of the wall, that all finished. Oh. So then I was thinking what I do. Professional archer is complicated because nobody was professional paid in the full Germany, in the new united Germany. No professional archer. But coach area was possible. Okay. And before I start already to have some classes in archery, and then I say, okay, then full power, full direction in the coaching career to keep in archery somehow, yeah. So my own practice go down, the practice as coach more up. Then later I study and found also later one job. Now I understand by your choice you got into this profession, but your dream was to become an archer. Yeah. Okay. And the thing is, in the GDR, the government support specific sports like swimming, gymnastic, athletic, because they can have more medals. One swimmer can have 6 medals. Athletic, you can have more discipline and more medals. Archery, only 1 medal in Olympic game. For that, our government at that time say archery is not Olympic. So we could not go to World Championship, not go to European Championship, not even to Olympic Games. It was not possible. All the other sports. And also that, was complicated in that time to keep the motivation. I was in the national team, but the national team had only few competitions. Okay. And then the wall broken, a new country, new situation. So now option have for Olympic Games. But what you do, you are not professional player. So it was complicated in that moment. আমরা একটু আপনার কাছে ফিরতে চাই। আপনার সম্পর্কে লাবণ্য জানাচ্ছিল যে আপনি কলেজে থাকার সময় খো-খো দলের অধিনায়ক ছিলেন, এবং সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল? আমি বাংলা কলেজ, মিরপুরে অবস্থিত বাংলা কলেজ হলে থাকতাম। তো সকালবেলা উঠা আপনার খেলাধুলা করতাম। তো এরপরে দেখলাম যে খোখো বা বাংলা কলেজ খোখো দল গঠিত হলো। তো বেশ, যেহেতু আমি গ্রামে আগে দাঁড়িয়ে বান্ধা বা ওই জাতীয় খেলাগুলো খেলতাম এবং আমার বেশ ভালো স্টেমিনা ছিল, তো স্বভাবত ওই দলে যোগ দিলাম এবং ওখানে খেলতে যায় খেলাটা খুব ভালো লাগলো এবং বেশ মানে চ্যালেঞ্জিং মনে হতো যে এখানে অনেকক্ষণ টিকে থাকতে হবে, অপোনেন্ট তো আমাকে মারতে চাবে, আমি ওকে মারতেই দিব না, এরকম একটা চ্যালেঞ্জ ছিল। তো ওখানে বেশ মজা পাইতাম এবং খেলতাম। এই খেলাটা তখন আসলে আর্চারি জন্ম কিন্তু খোখো ফেডারেশনের ভিতরেই বলা চলে। খোখো খেলাটা নিয়ে সবাই তো মনে হয় পরিচিত না আগের যারা। ওই সময় বেশ ভালোই ছিল, ইন্ডিয়া বাংলাদেশ মিলে বেশ ভালো অনেক খেলা হতো। বাংলাদেশ আপনার ওই যে ইন্দো বাংলায়ও ছিল, তারপরে সাব গেমসেও ছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে এটা একটু ডাউন হয়ে গেছে। এই সময় যারা খেলাটা সম্পর্কে জানেন না, একটু বলেন না কিরকম ছিল খেলাটা? খোখোটা 9 জন প্লেয়ার থাকে, দুই পাশে 2টা পোল থাকে, অনেকটা দাঁড়িয়া বান্দার মতো। মানে আপনার 3 জন প্লেয়ার, 3টা করে পুল ভাগ, 9 জন প্লেয়ার, আর অপোনেন্টের 9 জন। তো প্রথম যারা রেড করে তারা বসে, 8 জন বসবে, একজন দাঁড়ায় থাকবে। আর বিপক্ষ দলের 3 জনের গ্রুপ হয়ে 3 জন নামবে মাঠে। তো এদের মারবে, মানে একটা দল আসবে মারবে, কিন্তু 45 ডিগ্রির বেশি ঘুরতে পারবে না, মানে অ্যাঙ্গেল হতে পারবে না। আর যে রানিং করতেছে সে যে কোনো দিক যেতে পারবে। তো স্বাভাবিক আপনি এদিক থেকে বেরোচ্ছেন, বেরোয় যদি আপনি এদিকে টার্ন নেন আর এদিকে আসতে পারবেন না। বাউচিকাটা যদি অপোনেন্ট চলে আসে তাহলে আপনাকে ঘুরে আরেকজনকে বলতে হবে, সে আবার ঘুরে একে মারবে, মানে একজন এদিকে বসা। তো ওই পিছনে মারবে, ঘুরে আইসা তাকে মারতে পারবে। তো যতজনকে মারবে তত পয়েন্ট।
এবং এটা টাইম লিমিট থাকে 7 মিনিট বা 9 মিনিট ভাবে দুইটা ভাগে ভাগ করা থাকে। এই সময়ের ভিতর একদল যতজন মারবে বিপক্ষ দল আবার বসবে, তখন তাদের মধ্যে যারা বেশি মারবে তারা উইন। স্যার আমরা একদিন 9 জন মিলে আপনার সাথে খেলাটা খেলবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতে এখনো চাই। কিন্তু আমি ফিজিক্যালি মোটামুটি আলহামদুলিল্লাহ। Sir, coming back to you, how did your role evolve after you joined German National Archery Federation? As player or as Coach. Coach. Good. Now it starts after the reunion of our German country. I had no specific job. I was freelancer, to continue in archery, because all was a new structure, you can imagine, after that time in Germany. So, and I built something near what is BKSB, one sports school. I was knocking the door, archery was not present, and I was asking with the government, please take archery in your sports school. And after a lot of trying, they agree. And I started with 3-4 students, like in that institution, sports school, the connection between school, college, and practice. And I was there, the main coach. And now it's growing up until 50-70 kids they have, and I start with 5. So, Okay. and slowly they become success in the year So 2. how was that experience for you as a young coach? Good to make new structures. That was new for archery in Germany, in full Germany. Okay. So, and the kids growing up very fast have the top positions in the country, and in the year 2000, first time junior world champion. And of course. with that start, so my coaching career. Great. আমরা নূরে আলম স্যারের কাছে আবার একটু ফিরি। মোটামুটি অনেক আগ থেকে খোখো দলের অধিনায়ক হয়ে খেলার একটা যাত্রা শুরু হয়ে গিয়েছিল। তারপর থেকে আসলে কিভাবে নিজেকে তৈরি করছিলেন যে কোন দিকে যাবেন বা কি করবেন? আর্চারির প্রতি ভালোবাসা বোধহয় 2003 সালে যখন আপনি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেছেন। নিরাপত্তা বলতে কি, আসলে আমি বাংলা কলেজের বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট ছিলাম। ওকে। এটা কত সালে? এটা ওই 2000 থেকেই, আমি যেহেতু অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই ক্যাডেট হিসেবে ছিলাম, তারপরে প্রমোশন পেতে পেতে সিনিয়র সার্জেন্ট পর্যন্ত হই। তো তখন আমি একটা দলকে নিয়ে, যেহেতু আর্চারি একটা হাতিয়ারের খেলা, তো ওদের নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে আমি গেছিলাম। তো যাওয়ার পরে আমি যে দেখার পরে বলছি যে এরপরে যখনই ক্যাম্প হবে আমাকে যেন খবর দেওয়া হয়, আমি এটা খেলবো। আর অ্যাকচুয়ালি তখন আমরা চিন্তা করি নাই যে ভবিষ্যতে কি করবে, এটা নিয়ে আমরা চিন্তা করি না। ফ্রি আছি, খেলতেছি, পড়তেছি, এইভাবেই দিনগুলো যাচ্ছিল আর কি। তো ওখানে এরপরে আপনার 4 সালে প্রথম যখন একটা ক্যাম্প শুরু হয়, তখন আমি এই বাংলা কলেজ থেকে যাতায়াত করে ওখানে 1 মাস ট্রেনিং করি এবং ভালো করি। তারপরে প্রথম জাতীয় দলের ক্যাম্পে ডাক পাই। ওকে। Sir, you spent over 6 years at Chile, In Chile, as head coach. What's your significant achievement and memories? In Chile? Yeah. First, I arrived in Chile. Also there, we make better structures for archery that is more efficient, and they grew up in the subcontinent. And I was very happy. 2011, one Chilean girl was world champion. Okay. And that was for Chile top. Archery was in all focus and in good Is she stand. Dennis Van Lemon? Yes, Denise van Loon. Oi, 2011. Yes, Yes. 2011. World champion. Yes, world champion. And after that, next generation come up in Chile, and I had a 16-year-old boy, Nir Alif, and he qualified to the Olympic Games. Rio And Olympics. he was in the Rio Olympics, Yes. and he made the 9th place. He was the youngest archer in the line, and he was the youngest player from Chilean team. So Ricardo also- Soto. Oh, you know, good prepared. Ricardo Soto, And also that was give archery a good impulse in Chile. Okay, great. তো আপনার কাছেও এবার আসতেই চাই, কি বলো লাবণ্য? কারণ এই যে আর্চারির প্রতি ভালো লাগা তো নিরাপত্তা কর্মী হিসেবে শুরু হয়েছিল এবং আপনি বিএনসিসিতে ছিলেন, তারপরে যাত্রাটা কিভাবে শুরু হয়েছে? তারপরে আমাদের প্রথম ক্যাম্প শুরু হলো রাঙামাটিতে। এই প্রথম আর্চারি জাতীয় দলের ক্যাম্প 2004 সাল রাঙামাটিতে আমরা ক্যাম্প শুরু করলাম স্টেডিয়ামে। আমরা সবাই একটা বাসায় থাকতাম, ঢাকা থেকে যারা গেলাম, আর ওখান থেকেও অনেকে যোগ দিল। তো ওখানে আমরা তো এই যে চড়াই উতরাই শুরু করলাম এবং আমরা খুবই পরিশ্রম করতাম। সুযোগ সুবিধা তো আপনারা আগেই বুঝেন যে নতুন একটা গেম, ওইভাবে তো আমরা ওইভাবে, কিন্তু তারা সাধ্যমতো চেষ্টা করছে আমাদের ভালো রাখার জন্য। তো বাজারও আমি যাইতাম, ক্যাম্প কমান্ডারের সাথে সন্ধ্যার পরে বাজারে যাই, বাজার করে নিয়ে আসতাম। আচ্ছা। এমন ওখানে দেখা গেছে যে হয়তো আজকে রান্না হচ্ছে না, ওইভাবে খড়ি ঠিক নাই, ঠিক আছে, আমি খড়ি ওই যে কাঠগুলা ফিরে দেওয়া,
বা রেডি করে দেওয়া, ওই ধরনের হেল্প বা অন্য কারো কোনো সমস্যা, তো এই সবগুলাই ওইভাবে দেখতাম। এবং একই সাথে ওখানে আমরা প্রায় 78 দিন ছিলাম আর কি। তো আচ্ছা। তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প চলে আসলো হলো কমলাপুর স্টেডিয়ামে। এখানেও আমরা ওইভাবে হেল্পিং হ্যান্ড কেউ নাই, আমরা নিজেরাই একটা ফ্যামিলি। আর কর্মকর্তারা বিশেষ করে চপল স্যার এবং তার ফ্যামিলি অনেক চেষ্টা করতেছিল যে আমাদের এই খেলাটাকে উঠানোর জন্য এবং স্পন্সর এবং অন্যান্য সাপোর্ট নেওয়ার জন্য। এমন হয়েছে যে আমরা দুপুরে খাইতে বসছি, ফোন আসছে যে আমি একজন গেস্ট নিয়ে আসছি, তুমি এখনই যাও বোর্ড লাগাও 70 মিটারে মায়েরা দেখাইতে হবে যে আমরা খুব ভালো মারি। আচ্ছা। বাদ ঢাইকা রেখে দৌড়াইছি, দুটো রেডি করে সব তীর হলুদের বাইরে দেখাইছি যে আমরা ভালো মারি, আমাদের খেলার সুযোগ দেন। আপনার যে ডেডিকেশন ছিল সেটা আপনার কথা মানে বলছেন যখন তখনই বুঝতে পারছি। He's getting emotional and আপনার অশ্রুসিক্ত চোখই বলে দিচ্ছে আসলে কতটা আন্তরিক ছিলেন। একদমই তাই। কিন্তু এই যে তখন কি বুঝতে পারছিলেন যে এই আর্চারিকে আসলে পেশা হিসেবে নেবেন, বা পরিবার বা পারিপার্শ্বিক যে সমাজের আরও মানুষ রয়েছে তাদের কাছ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া কেমন পাচ্ছিলেন? আমি যখন প্রথম ক্যাম্পে যাই তখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, পরীক্ষার 3 মাস বাকি। যেহেতু বিএনসিসি করতাম, সেবামূলক সব কাজে ছিলাম, বিভাগীয় প্রধান থেকে শুরু করে সবাই বলল তুমি পাগল হইছ, কি হেসারি মেসারি খেলার জন্য যাবা, এখন তোমার তো সামনে পরীক্ষা দিবা, ভালো করবা। কিন্তু আমি মানতে পারতেছিলাম। আমি বলছি যে না, ন্যাশনাল টিম প্লেয়ার ফ্ল্যাগ সবাই পায় না, একদম আমি ফ্ল্যাগের জন্য যাচ্ছি। অনার্স তো প্রতি বছর 5 লাখ 7 লাখ পাস করে, আমি একজন হইতে চাই এবং আমি চলে যাই। আমি যখন প্রথম মেডেল পাই, ওই ম্যাডামরা আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল যে তুমি কিছু করতে পারছো। শেষ পর্যন্ত আমি মোট 9টা ইন্টারন্যাশনাল মেডেল পাইছি। তো ওগুলা ভাবলে এখনো আমাদের অনেক হয়। আমরা আপনাকে একটু একদমই গর্ববোধ করি। আমরা মার্টিনের কাছে একটু যাই, আবার আপনার কাছে ফিরবো। Why did you come to Bangladesh in 2017? Was it a visit or an invitation? No, I finished in Chile, after some years, whatever. I was in also German? in Chile. Chile, yes. 6 years. Yeah. Desire to change something, and I had luck to surf in Europe, to surf in America, and I was hungry for something Asian. more. Yeah. So, and I was visit Bangladesh. Bangladesh was one of that countries that had an offer. Yeah? Yes. And in that time, I had meet Mr. Chopper, and he showed me all near 3, 4, 5 days. I saw the training center. I meet the coaches. I meet the players, the structures. And later I decide then, Bangladesh could be my next station. মানে সে প্রথমে সব রিসোর্সগুলো দেখছে, বিকেএসপি এবং অন্য কোথায় কোথায় আর্চারি আছে, সম্ভাবনা কতটুকু, কাজ করার পসিবিলিটি কতটুকু, ফ্রিনেস কতটুকু, এগুলো দেখার পরে সে সাইন করছে। I heard before entering our country, you learn about our liberation war and every culture, heritage. Everything. Yeah, of course. If I decide I move in one country, I don't want to be part of that country. I'm not somehow guest or whatever. So I have to know a bit about the history, about the culture, and have to try to integrate myself in the country, of course. And I work for Bangladesh, for the flag, so it's important to be also We feel little very Bangladeshi. good when you wear Bangladesh flag with you. So what was your first impression when you heard about Bangladesh archer and local sports culture? Yeah, first I need to be honest, I thought there's more potential because I saw and I listened, a lot of professional archers have, maybe 200 or 300. And if you look in Germany, you have only 10 professional archers. Yeah. And I thought, wow, with 200, 300 you can achieve big things. So, but it's not like that 100% because still we are not too efficient. If I see the organizations, we have to be more efficient. With that professional players what we have, we achieve not that what we can. Not only also archery, also I think the other sports. The structure give more space for more success, but it's not, from my point of view, not efficient enough. And
What is much better in Germany, here, okay, we have, but the pipeline is very complicated. We have BKSB, we have few other tools, so, but in Germany, archery have 2,000 clubs, 30,000 archers. So the kids coming to the clubs, learning, and you can find talents more easier. Here, we have to make big effort, travel to the region, travel to the district and find the players. Yeah? Okay. BKSB, okay, make a great job. Federation try, and we should have more options for pipeline. So that's stop a little bit the success. একেবারে আর্চারিতে প্রথম প্রতিযোগিতার অভিজ্ঞতা যদি আজকে মনে করতে বলি, কেমন ছিল সবকিছু মিলিয়ে? প্রথম ন্যাশনালে আমি গেমের একদিন আগে তীর ধনুক পাই, বাঁশের তীর ধনুক। আচ্ছা, এটা দিয়ে সাইড মিলানো খুব কষ্টকর ছিল। 50 মিটারের খেলা, আমরা স্টেডিয়ামের উপরে দেখে যদি তীর মারতাম তাও বড়ে লাগতো না। তো এই অবস্থায় একদিন আগে পাইছি। তো এই ধনুক দিয়ে কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না। একদিনই মাত্র টাইম, যেহেতু এর আগে মারিনি, এর আগে শুধু ফিজিক্যাল রাবার ড্র ওইগুলো দিয়েই চলছে পুরো 1 মাস। তো 1 মাস পরে ওই ধনুক তো বাংলাদেশেই তৈরি করছে, ওই দেখা বাঁশ দিয়ে তৈরি করছে, ওইগুলো দিয়ে ওইভাবে। তো তারপরেও ওই প্রথম ডিস্টেন্সটা অর্ধেক পর্যন্ত আমার সাইড মিলাই দিয়ে চলে গেছে, যেহেতু অনেক দূর আর তীরগুলো একেবারে নতুন, এক একটা এক এক রকম হয়ে গেছে। এরপরে আমি 4th হই, মানে প্রথম ন্যাশনাল যেটা হয়, প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে আমি 4th হই। এবং এরপরেই ওই ক্যাম্পটা শুরু হয়। স্যার, এমনিতে আর্চারি খেলার মানে কেউ যদি একেবারে নতুন খেলতে চায়, শুরুতেই কি এই তীর ধনুক এগুলো ব্যবহার করতে পারবে নাকি আগে প্রথম দিকে আসলে কি করতে হয়? অ্যাকচুয়ালি প্রথম আসার পরেই যদি আমরা তীর ধনুক দিই তাহলে সে তীর মারতে পারবে না। তো ধনুকটা টানার যে অ্যাবিলিটি ওটা তো তৈরি করতে হবে। তো যা সাধারণত কেউ আমাদের কাছে আসলে গেস্ট হিসাবে আমরা অন্য একটা টেকনিকে মারাই যেন সে খুব খুশি হয়। আচ্ছা, তা না হলে তো সে আর আসবে না। তো খুশি হওয়ার পরে যখন সে বলে যে আমি শিখবো, তখন কমপক্ষে 15-20 দিন লাগবে। যদি সে সিরিয়াস থাকে যে তীর মারার জন্য, তাহলে তাকে ওইভাবে ফিজিক্যাল এবং রাবার অন্যান্য দিয়ে মানে ডেমো শুটিং করায় রেডি করতে হবে। এবং একই সাথে ধনুক দিয়ে কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করার পরে রেডি হওয়ার পরে তারা আমরা শর্ট ডিস্টেন্স, এরপরে ওখানে ভালো করলে আস্তে 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 বেসিক ঠিক হলে আমরা লগে নিই। আমার এরকম বিগিনার্সদের মতো ভুটানে একটা অভিজ্ঞতা হয়েছে। ভুটানে আমি খেলেছিলাম সেই শুরুর যেই আপনি কথাটি বলছিলেন। স্যার, আপনার কাছে আসতে চাই, গোয়িং ব্যাক টু ইউ, ইভেনচুয়ালি ইউ জয়েন তীর গো ফর গোল প্রজেক্ট। হোয়াট অ্যাট্রাক্টেড ইউ ইন দিস ইনিশিয়েটিভ? First of all, I'm happy that we have so a powerful partner with the City Group since so long years, and with the motto slogan "Goal, go for gold." We go for gold. They support us very good, and yeah, that is fine if we have that motto, that idea every time in front of our eyes. Yeah, then we know how to walk, and that motivates us for a strong walk. So I'm happy to be part of that. Okay, tell us more about this project, Go for Gold. Not here. City Group support the Archery Federation, and with that we can visit some competition and Asia Cup or World Cup, and can try to climb in the world ranking list and make the success like in the last Asia Cup our Alif. But still, I think we need more international competitions. It's quite expensive, and we have to look for fund, because we have to participate. Then I say every time the competition is the best teacher, to evaluate, to attack new. Also losing is part of a development. From that you learn, and failure is the pillar of success. এর সাথে যদি আমি আরেকটু যোগ করি, তাহলে আপনার দেখেন আমাদের ছেলেমেয়েরা এখন যে প্র্যাকটিসে তীর মারে, তারা কিন্তু সব 10-এ মারে, এবং 10-এর কাছাকাছি 29-30-30-এর মধ্যে 29-30 মারে। তার মানে এদের সামর্থ্য আছে, কিন্তু গেম টেম্পারমেন্ট আলাদা বিষয়। গেম টেম্পারমেন্ট তৈরি করতে হলে আমাদের গেমগুলো খেলতে হবে। আচ্ছা, এখন আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু ফেডারেশনের এখনো ওইভাবে আর্থিক সামর্থ্য নাই, তো আমাদের হয়তো এখানে হয়তো 16 জনের টিম পাঠাইতে হবে, এখানে 5 জন 7 জন 10 জন ওই সম্ভাব্য যেগুলো পসিবল ওগুলো পাঠাচ্ছে, কারণ আমাদের স্পন্সর আছে কিন্তু এখনো পর্যাপ্ত না। আচ্ছা, তো আপনার গেম যদি না খেলে তাহলে তো গেম টেম্পারমেন্ট তৈরি হবে না, আর যত গেম খেলবে তত গেম টেম্পারমেন্ট তৈরি হবে। ও এইবার আপনার যদি দেখেন, এই যে স্যার আলিফের কথা বললো, আলিফ একটা ম্যাচে আমাদের খেলা কিন্তু পুরাটাই নকআউট, হারলেন তো বিদায়। একটা ম্যাচে অপোনেন্টকে পরপর 3 বার 30-30-30 মারছে, তার মানে গেমেও সে 30-30 মারছে, যার কারণেই কিন্তু সে জিতছে। তার মানে আমাদের সামর্থ্য আছে। আবার হিমু বাসার আরেকজন ছিল, সে তার খেলাটা আবার হলো আপনার স্কোর কাউন্ট হয়,
15টা তীর মারবে 5 বারে, টোটাল স্কোরে সে জিতবে। সে 150 148 মাইরাও জিতছে। তো এই যে জিততেছে, এখন আমরা যদি গেমেই না যায় বা গেমের সংখ্যা যদি কম পায়, তাহলে ওই গেম টেম্পারমেন্ট কিভাবে? As sir said, competition is the best teacher. কম্পিটিশন এবং এর জন্য স্পন্সর দরকার। Sir, as I mentioned to our audience about you, that when you first visited our country and take the role of archery coach, you took some goal, short term, mid term, and long term. What were that? Now, of course, Olympic participation, yeah, not only participation, successful participation, and to be visible, I will not say medal, to be visible in the world level. Yeah, of course, we had some medals with Rumansana 2019 in the World Championship, bronze medal, and that was like a breakthrough for our country. And also the World Cups after, not any medal, but good visible our team, and that is also important that we raise the flag and we are here and we can compete. Still not in the podium in the World Cup, but on the way. In Asia Cup, several podium places, 3-time individual gold, or 4-time I think in total. Men 3, women 1, I think. So that is good. Here we can aim podium and we should be visible on the podium. That is the goal. Yeah, and good that we make 2 times in a row the Olympic quota place. Just was 2016 the golf player from Bangladesh, and then Rumansana in archery and Shago Islam in archery. So we make the spot to the Olympics by our own power, not invitation card, and that make us also proud. That is also a signal for other sports. Hey, we can. The Bangladesh. I wish that we have 20 quota places in 20 sport, that we have a bigger contingent in the Olympic Games. Yeah, also as team to grow then. Yeah, and in the long future, Olympic medal should come. Thank you, sir, for their power of boosting and power of energy. ওকে লাবণ্য, তুমি বোধহয় কিছু বলতে চাইছো। আমি আবার নুরে আলম স্যারের কাছে এবার একটু যেতে চাই। আপনি আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আসলে একটু ধারণা দিচ্ছেন, যদিও আমরা আসলে এই বিষয়টা নিয়ে খুব একটা জানি না। তো আপনিও তো কোচ হিসেবে আসলে কাজ করা শুরু করেছেন বেশ অনেক আগ থেকেই। নিজে খেলার পরে আসলে যখন কোচ হিসেবে আসলে কাজ শুরু করলেন, তখন কেমন অভিজ্ঞতা বা তখন কি আসলে অনুভব করছিলেন? আসলে আমি খেলোয়াড় হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমি চাইতাম যে আরো খেলি, কিন্তু বাংলাদেশেই কোনো কোচ ছিল না। চাবল স্যার একদিন বললেন যে আমাদের তো একজনও দেশি কোচ নাই, তো কোচ তো হইতে হবে। তো আমি কিন্তু 9-এ বিকেএসপিতে জয়েন করার পরেও বিকেএসপি আমাকে সুযোগ দিয়েছিল। আমি 10 সাল পর্যন্ত খেলছি এবং 10-এর সাব গেমসেও কিন্তু আমি মেডেল হোল্ডার। তো 10-এর সাবের পরেও আমি থাইল্যান্ডে আরেকটা টুর্নামেন্ট খেলি এবং ওখানেও আমার বাংলাদেশিদের মধ্যে হাই স্কোরার ছিলাম। তো তারপরেই স্যার যখন বললে তুমি খেলাটা ছাড়ো, যেহেতু বিকেএসপির কোচ, ওখানে আমার প্লেয়ার দরকার এবং দেশেও কোচ নাই, তুমি কোচিং করো। তো ওই বছরই আমি ইন্টারন্যাশনাল অলিম্পিকের স্কলারশিপ নিয়ে আমি ওয়ার্ল্ড আর্চারিতে চলে যাই এবং লেভেল 1 লেভেল 2 করি। তো ওখান থেকে আমার কোচের যাত্রা শুরু। আর তার আগের যে টাইমটা, ওই সময় যে বিদেশি কোচ ছিল, উনি না থাকলে তো আমি কোচের দায়িত্ব পালন করতাম, মানে অফিসিয়ালি না আনঅফিসিয়ালি। যেহেতু আমি পড়াশোনা ছিলাম, পরিশ্রমী ছিলাম, তো সব দিক দিয়ে ওই বাকি দায়িত্বটা ওনার না থাকলে আমি ওটা পালন করতাম আর কি। Sir, as you mentioned earlier, Bangladesh own lots of medals in South Asian Games, Asia Games, and lots of international games. So what do you think that the key factor behind this? Yeah, it's what we did. I think if I came, we make a national competition program. Yes. So we have much more competitions than in the past. So, and for me, it's important. Professional players in all sports. They practice for what? For competition, to deliver, to fight, and that we make more interesting and challenging our national program. So with that was also possible international to connect that, and I think that was the first way, and So you often mention the lack of depth in the pipeline. How can Bangladesh develop more young talent in archery? No, again, we have advantage and disadvantage for other countries. For me, advantage is that we have professional players in the organization, but we have to use that better, our advantage. And disadvantage is, for me, a bit more pipeline, because
national team, we have players, but too thinny. 3, 4. I need 10 in each category. 10 powerful players to compete with strong team. Then also internal in the practice is more competitive. Of course, if you have 10 powerful players. So pipeline, what we can do more. Of course, we have BKSB. We have to have more work in the region and in the divisions, I think, and already federation have some planning about that. And I think also that the professional organizations like ANSA, Air Force, Army, they should also make their own pipeline. Yeah? Yes. Not waiting until one player fall in my arms. No, make the players also. Then we had much more directions what come from. Also, federation makes some courses. So that united power normally should bring some more players in the pipeline. Of course. এই প্রসঙ্গে স্যার আপনার কাছে জানতে চাই যে আপনি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন বিকেএসপিতে যখন জয়েন করেছিলেন? বিকেএসপিতে জয়েন করার পরে আসলে ওখান থেকে আমাকে প্রথম থেকেই সহযোগিতা করতেছিল। আর এটার জন্য আমি প্রথম যেটা মনে করি আমাদের পরিশ্রম, মানে আমরা প্রথম থেকেই প্রচণ্ড পরিশ্রম করতাম। এবং আপনারা আগেই তথ্য দিচ্ছেন যে 9 সালে বিকেএসপিতে আর্চারি শুরু হলে 10 সালে সাব গেমসেই কিন্তু শেখ সজীব সিলভার মেডেল পায়। তার মানে সাব গেমস বাংলাদেশের জন্য অনেক বড় চিন্তা ভাবনা। তো সেখানে আমরা প্রথমেই মেডেল পাওয়াতে প্রথম থেকেই আমরা বিকেএসপি কর্তৃপক্ষের সুনজরে ছিলাম এবং তারা কিন্তু সব সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছে। এই যে এখন যেমন আমাদের অলরেডি বিকেএসপি বলছে, আমাদের মহাপরিচালক মহোদয় বলছে যে তোমার কি লাগবে বলো, আমি মেডেল চাই। আমরা কিন্তু ওইভাবে অলরেডি প্ল্যান সাজাইছি। কিন্তু আপনি দেখেন আমরা একটা সাগরে একটা আলিফ বের করতেছি, একটা দিয়া বের করতেছি, কিন্তু আপনি অলিম্পিকে যদি মেডেল চান তাহলে এরকম 10টা, উনি যেটা বললো কমপক্ষে 10টা 20টা দরকার। আর সেই জন্য আমি মনে করি প্রতিটা জেলায়, উনি বলছে জার্মানিতে ওনারা যখন শুরু করছে 4 জন ছিল, এখন 2000 ক্লাব। কিন্তু আমাদের যেগুলো আছে সেগুলাও স্টাবলিশ না, কারণ ওই যে স্পন্সরের ব্যাপার নাই, মানে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো একটু কস্টলি, কেনার পরে কিন্তু অত কস্টলি না, কারণ একটা তীর আপনি বারবার ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে শুরু করা এবং এদের যে লালন পালন করা, এই জিনিসটায় ঘাটতি আছে। এবং আপনার পাইপলাইন কিন্তু বিকেএসপি, বাকি এই যে বাংলাদেশ আর্মি আছে, এয়ারফোর্স আছে, আনসার আছে, সম্প্রতি পুলিশটা স্টপ হয়ে গেছে, বিজিবিও স্টপ করে রাখছে। তো এই যে স্টপ করছে এবং ওখানেও যে ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য সাপোর্ট দরকার, ওটা আরো বাড়ানো দরকার। আমরা একটু আপনার কাছেই আসতে চাই। আমাদের একজন খুব প্রিয় মানুষ আছে যিনি হচ্ছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মালিক মোহাম্মদ সাইদ। তার কাছ থেকে এই আর্চারি ফেডারেশন সম্পর্কে তো অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু একটু আপনার কাছে জানতে চাই যে বর্তমানে অবস্থাটা কি এবং যতগুলো মেডেল রয়েছে তার মধ্যে গোল্ড মেডেল কতটি রয়েছে এবং সার্বিকভাবে সবকিছু নিয়ে আমাদের একটু বলুন। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আসলে সেই যে অল্প অল্প করে 6 সালে শুরু, এখন পর্যন্ত আমাদের মেডেল 147টা। এর মধ্যে এই বিদেশের মাটিতে আমাদের জাতীয় সঙ্গীত বাজছে 42 বার, আর ফ্ল্যাগ তো 147। মানে এই যে 42টা মেডেল গোল্ড, 51টা সিলভার এবং 54টা ব্রোঞ্জ, এগুলা কিন্তু কোনোটাই অল্প কয়েকটা দেশ নিয়ে, সর্বনিম্ন সাব গেমস, এবং এর উপরে সবগুলা 20 বা তার অধিক দেশকে হারাই কিন্তু এই মেডেলগুলো পাওয়া। তো এটা হলো আমাদের মেডেলের অবস্থা। তো একই সাথে আমাদের ডেভেলপ আমরা চেষ্টা করে যাচ্ছি, মিডিয়ার সার্বিক সহযোগিতা দরকার। আমরা প্লেয়ারদের উন্নতির জন্য, যে আমি আগে আপনাদের একটু বলছি যে আমাদের মেন্টাল পাওয়ার দরকার এবং আমাদের আরও গেম খেলা দরকার। একই সাথে আমরা মেডিটেশন, ইয়োগা, এই বিষয়গুলো আমরা নতুন করে ইনক্লুড করবো আশা করতেছি। যে এটা আগেও ছিল, আমরা কোর্সরা করাইতাম এবং হয়তো প্রফেশনাল দিয়ে করাবো। আমাদের বাংলাদেশে এখন অ্যারাউন্ড 200 প্লেয়ার আছে, কিন্তু এই স্যার যে বললো যে প্রফেশনাল প্লেয়ার 200-র মতো আছে, কিন্তু তারাও প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে। তো সেটাও আমরা আস্তে আস্তে চেষ্টা করব। সবকিছুর মূলেই স্পন্সর। তো আর একইভাবে আমরা প্রতি বছর কমপক্ষে 5টা থেকে 6টা জেলায় আর্চারি শুরু করতে চাই। তার সাথে ক্যাডেট কলেজ, স্কুল পর্যায়ে আমরা আর্চারি শুরু করতে চাই, এবং এটা স্থায়ীভাবে। যেমন এমন একটা হবে, হয়তো এমন হতে পারে পে অ্যান্ড প্লে, আমরা ওখান থেকে টাকা নিব না, ওই টাকা দিয়ে ওরাই চলবে, এই টাইপের একটা প্রোগ্রাম আমরা চিন্তা করতেছি, ডিজাইন করতেছি। যে ওখানে যে টাকাটা দিবে, অল্প অল্প দিবে, সেই টাকাটা দিয়ে ওদেরই ওখানে মেনটেন হবে, আর আমরা হয়তো ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য কোর্স সুবিধা দিয়ে হেল্প করব। তো এই প্ল্যানিংটা আমাদের আছে। আর আরও ডেভেলপের জন্য প্রতিটা জেলায় যদি না হয় এবং যদি আর্চার সংখ্যা বৃদ্ধি না পায়, তাহলে বাছাইয়ের সুযোগ কম, আর বাছাইয়ের সুযোগ কম হলে আমরা কোয়ালিটি যে ওয়ার্ল্ড ক্লাস, সেটা আমরা কম পাবো। তো সেটা বাড়ানোর জন্য
চেষ্টা আমাদের অব্যাহত আছে। একইভাবে বিকেএসপিও চেষ্টা করতেছে যে একটা 12 বছরের প্ল্যান সাকসেস করার জন্য, যে 36 অলিম্পিকে টার্গেট নিয়ে আমরা অলরেডি কথা বলছি, যে বিভিন্ন জায়গায় বলছি যে আমরা 28 অলিম্পিক কোয়ালিফাই এবং মেডেলের জন্য খেলবো। বাকিটা দেশবাসীর দোয়া দরকার, কারণ এই আমি মনে করি যে সব জায়গায় দোয়া দরকার আছে নিশ্চয়ই। কারণ দেখা যায় কি যে আমি একটা তীর মারছি, অপোনেন্ট একটা মারছে, হয়তো আমি একটু টাচ পাইছি 10, আমি উইন হয়ে গেলাম, আরেকজন কিন্তু টাচ না পাইয়া হারিয়ে গেল। এই যে আলিফ যে লাস্ট গোল পাইলো, এখানে কিন্তু 2 বার সে এই আমাদের খেলাটা আগেই বলছি যে নকআউট, হারলেই বিদায়, শুট অফে সে 2 বারই গেছে এবং 2 বারই সে উইন হয়েছে। ওই মুহূর্তে 10 মারা এবং জিতা, সেটা কিন্তু আমি মনে করি মারার সাথে দেশবাসীর দোয়া দরকার আছে। অবশ্যই লাখও বোধহয় একটা বিষয়, দোয়া না করলে করতে পারবে, আপনি দোয়া করবেন। আমি আশা করি আমরা আমাদের সব সময় ইনশাআল্লাহ আমাদের টার্গেট আমরা অলিম্পিকে মেডেল নিয়ে আসব ইনশাআল্লাহ। আমরা মার্টিন স্যারের কাছে আসলে একটু জানতে চাই, হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ডু ইউ নিড ফ্রম দ্য ফেডারেশন অর স্পন্সর টু টেক দ্য টিম টু দ্য নেক্সট লেভেল? Yeah, good question. And of course, we have space. In that space, we want to close the gap. We are not sometimes up to date with the equipment. The equipment is quite costly, and if the player have more modern bow, whatever, and more fresh arrows, the results will grow. In the moment, we're struggling something with that. Okay. Also, more competition, as I mentioned. Federation try all the best efforts, but we need more. For example, now we have upcoming month the Junior World Championship in Canada, and you can imagine what is that for a prize. Yeah. But we are strong. Our junior men team is good for a podium, so we have to also develop our young players and give the chance to participate in the World Championship. To later have the connection to the adults. So again, Federation try best as possible, but I wish a bigger team. Yes. And we have the potential, and I have to cut, and I have to say the players, sorry, we have not the fund. This is sad. And that's it more or less. And it's not Federation, I'm also Federation. Yes. I work in the Federation. We need more coaches. I have to make, or Federation have to make more coaches courses, that we have more skilled coaches in the organizations to improve there. Of course. এছাড়া সাথে যদি আমি আরেকটু যোগ করি, যেমন আপনার এই যে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা বললো, এখানে আপনার ইন্ডিয়া টিম যাবে 44 জনের দল, আর আমরা চেষ্টা করতেছি কি পরিমাণ স্পন্সর পাবো সেটার উপরে 5 জন 7 জন 10 জন বা 15 জন, মানে আমরা এখনো পর্যন্ত 15 জনের উপর চিন্তা করতে পারতেছি না, কারণ পার হেড নেয়ার আবার 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে, কারণ ওখানে এন্ট্রি ফি আছে $800 মতো, এবং অন্যান্য যে হোটেল অফিসিয়াল হোটেলের টাকা, তো এই সব মিলাই যে টাকাটা লাগবে আমরা এখনো পর্যন্ত স্পন্সর, যেহেতু সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা একটা দাঁড় রয়েছে, রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা? রাষ্ট্রীয়ভাবে আপনার 53টা ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে, তো রাষ্ট্র তো সবাইকে সহযোগিতা করতেছে। এখন তার মধ্যে আমি মনে করি আর্চারিকে তারা বেশিই দিচ্ছে, কিন্তু তারপরেও লিমিটেশন আছে, হয়তোবা ওই আরো সরকারি যে নিয়ম নীতি, এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। স্যার, হাউ ডু ইউ কম্পেয়ার স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার উইথ দ্যাট অফ জার্মানিজ স্পোর্টস অ্যাথলেট ফেডারেশন? Different. Total different, sorry to say. For example, I was national head coach in Germany in October. Started the planning for the next year. And planning not means only the competition, no. Budget, how many players, what for level, everything. And you go in November out of that meetings, and you know exactly what money have, what way have, what goal have, what happened. And that you communicate. That is good for the organizations, for the coaches in the region. It's good for the national team. They know, I need that, and I can participate there. So that is different. মানে প্ল্যানিং এবং চিন্তা ওদের আগেই ফিক্সড হয়। প্ল্যানিং এন্ড আমি যদি বলি আর্চারিতে সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল পায় কোরিয়া, যেমন লাস্ট অলিম্পিকে সবগুলা গোল্ড পাইছে কোরিয়া। ওরা কি করে, যেমন 28 অলিম্পিক হবে, ওদের প্ল্যানিং কিন্তু শেষ, ওরা প্লেয়ার অলরেডি কিপ করে ফেলছে, এখন ওরা 100% একটা পল্লীতে থাকবে এবং ওদের সব ধরনের হাই সুযোগ সুবিধা ওরা পাবে। একই সাথে গেমের কমপক্ষে 1 বছর আগে ওই ভেন্যু যখনই হবে, ভেন্যু ডিক্লেয়ার হওয়ার পরে বাংলাদেশে মানে কোরিয়ায় ওরকম একটা ভেন্যু তৈরি করবে, ওই ভেন্যুতে রোবোটিক্স মানুষ সেট করবে, যে কোন কোন দেশ সম্ভাব্য আসতে পারে তাদের সেট করবে, এবং ওইভাবে ওদের মারাবে, মেন্টাল ট্রেন করাবে যে তুমি ওই দেশে মারতেছো 1 বছর আগে থেকে। এবং একই সাথে ওদের অপোনেন্ট লাস্ট গেমের আগে রোবট দিয়ে তীর মারাইছে,
ওকে রোবট দাঁড় করাই দিছে এবং একজন অন্য দেশের ড্রেস পরা ওকে দিচ্ছে যে তোমার অপোনেন্ট অন্য একটা দেশ, সেই দেশের লোক তীর মারতেছে এবং ওই রোবটের সাথে তারা খেলে গেছে। তো তারা কোন পর্যায়ে গেছে, তো তাদের চিন্তা ভাবনা যে ওই মেডেল পাওয়ার জন্য তারা ওইভাবে প্ল্যানিং। চিলিতে কি অবস্থা? চিলি athlete support system of Chile. চিলি Naja, in Chile, I brought near the German system. That also the planning is more earlier and more clear. And again, the difference here, we climb from competition to competition somehow. Short before the competition, we're looking for the money and we how to manage, and that should be clear. But it's also, I think, not only federation part, it's also government part. Yeah? True. The ministry, we sit on the table in Germany, ministry, federation, and together we make that budget. Maybe National Olympic Committee as well, and then we look how the year can be done. Yeah? Okay. And yeah, here we have much more space. So I have very interesting question. One interesting question. So how did All you your questions are interesting. Thank you so much. So how did you learn Bangla? I heard that at rickshaw ride you use Shojajan, Bayajan, Danajan. Okay, And with Jao. oh And no, with Shoja Jao, Okay. Dana Jao, Bama Jao, and with Ekane players. Tamun. Okay. And then Ekane Tamun. And then Banti Nai. Fanti nai. Oh wow. Sometime. So what is Bhangti? Tell me. Banti? Bhangti. Banti is exchange. Exchange. Oh my God. Oh, you know. Because sometimes the rickshaw puller don't. Oh, I don't have exchange. Sorry. Yeah, And with players you use Taratari Jao. Yeah. Taratari. Yeah. Okay. And I heard that you love Bangla food. Yeah, love is a little much, but I like. I can manage only if it's too much spicy. I don't like. If you miss the taste of the meal, if only spice is not so good. Yeah, but I can manage, and the food is healthy. I won't say. Yeah, if you compare with America, North America, or Europe, it's good. Shobji, yeah. Fruits. Of course. Yeah. And you like jackfruit and mango. Jackfruit, Mangoes. yes, mangoes. Oh. And Lots of types. Before I came to Bangladesh, I was not clear that we have 20 different kinds of mango. Yeah, in Germany Yes. you have mango. Only mango. one. So, but here I And learned- we have Fazli, Langra. Yeah. lots. it's the same in Chile. You will be surprised. So many different avocado. Yeah, Okay. because South Avocado, America. yes, Yeah, yes. so that is also interesting. So too. can you cook any Bangladeshi food? No. No. Oh. So it's really touched when I heard that you always pay tribute to our national language day, international language Yes, day. that I learned here. That is not only the language day, it's the international language International. day for 21st the United February. Nations, right? Yes. And that I learned also. Now the connection to Bangladesh came. And yes, with the team, we have from time to time when on celebration, they teach me. And yes, it's one part of the year calendar, the language day. Yes. On And I behalf know of- the history, why that day coming, and I know your history. Yeah. On behalf of everyone, I salute you for this. Thank you. Which Bangla culture you love the most? Oof, naja, the people are really have a nice hospitality, yeah, and the food, yeah, that. We have so many occasions. Pohla Boishak and Eid, Yeah, Puja. yeah. That's true. Yeah. Also, yeah, yeah. Okay. But Eid, you know, our players, if they have after Eid one competition, they practicing. We cannot give them leave. মানে yeah, ঈদের so সময় আমরা they অনেকে ছুটি they দেই না। staying in the camp. Yeah. We know you are very serious about your work. Strict. You are so but strict also, about your work. Also not from outside. It's important that from player inside comes Yeah. that. They say, I want, We I understood. stay, I walk. Yeah. অ্যাকচুয়ালি আমিও প্লেয়ারদের বলি তোমাদের ঈদ হলো খেলা, খেলাটাই তোমাদের ঈদ। অবশ্যই। আর এই আনুষ্ঠানিক ঈদ এটা নামাজ পড়বা ঠিক আছে, কিন্তু আমার যখন খেলা হবে তখনই আমার ঈদের দিন, প্রতিটা খেলাই আমাদের ঈদের দিন, আমি ভালো করলে তো আমার ঈদ। অবশ্যই, এবং সত্যি। খেলায় জয় মানেই হচ্ছে উৎসব এবং উৎসব মানেই হচ্ছে ঈদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, কিভাবে যেন 1 ঘন্টা কেটে গেল। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এবং আপনার কেমন লেগেছে? আসলে এটা খুবই ভালো লাগছে এবং দর্শকদের যারা দেখছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা মেসেজ দিতে চাই যে আমরা প্রতি বছর প্লেয়ার হান্ট করি বিকেএসপির জন্য,
তো এই বিকেএসপির হান্টে সবাই ভাবে তো আমি তো আর্চারি জানি না, তাহলে আমি তো আর্চারিতে যাইতে পারবো না। বিষয়টা এমন না। আমরা প্লেয়ারদের বডি স্ট্রাকচার এবং মানে বাচ্চাদের বডি স্ট্রাকচার এবং ওদের বুদ্ধি কিছুটা যাচাই করি, যাচাই করে তারপরে আমরা একদম নতুনদেরকে নিয়ে ট্রেন করে প্রথমে 7 দিনের ক্যাম্প করাই, বা আরেকটা আমাদের তৃণমূল প্রজেক্ট আছে, প্রজেক্টে আমরা 1 মাস 2 মাস ফ্রি ট্রেনিং করাই। করানোর পরে আমরা বিকেএসপিতে ভর্তি নেই, এবং তারা চাইলে যে কোনো বাচ্চা যাদের বয়স 14 বছরের নিচে 10 বছরের উপরে তারা এই জন্য ট্রাই করতে পারে, তাদের আগে থেকে আর্চারি জানতে হবে না। অনেক ধন্যবাদ। So thank you so much for having you. It's a really pleasure. Thank you for your invitation. So do you want to say something to our audience? Yeah, it was nice to be here. Thank you again for the invitation. And yeah, I'm near Bangladeshi. 8 years meanwhile here. So yeah. Stay with us. Yes. Thank you so much. Stay to with both of Archery, you. follow us and support us. Yeah, so Of good as course. possible. আমিও Thank বলবো you. এটা যে আপনারা যদি একটু প্রচার করেন খেলাটা কিভাবে খেলে, কিভাবে কি হয়, তাহলে পাবলিক জানলো যে এটা আর্চারি। আমার বিশ্বাস তারা যত জানবে তত আমাদের জন্য উপকার হবে এবং আমরা আরো ভালো প্লেয়ার পাবো। অবশ্যই, এবং স্কয়ার গ্রুপ এবং মাছরাঙা টেলিভিশন সব সময় ভালো কিছুর সাথে থাকে এবং খেলাধুলার পৃষ্ঠপোষকতার সাথে। ছোটবেলা থেকে আমরা শুনতাম জীবন বাঁচাতে, জীবন সাজাতে স্কয়ার, আর স্কয়ারের যে সেই এলাকায় আমার বাড়ি পাবনায়। তো এটাও আমরা জানতাম। আমরা এখনো আমি বাজারে গেলে চেষ্টা করি যে স্কয়ারের পণ্য পাইলে অন্যটা কিনবো না, এবং আমরা বিশ্বাস করি জীবন রাঙাতেও স্কয়ার সবসময় পাশে আছে। এবং মাছরাঙা টেলিভিশন। থ্যাংক ইউ। ভালো থাকবেন।